প্রতিহিংসা প্রতিশোধ জাতিকে শক্তিশালী করে না, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে উদ্বোধনে রাষ্ট্রপতি। গুমের দেশ অভিযোগের একটিরও তদন্ত শেষ না হওয়ায় মায়ের ডাকে হতাশা, প্রতিটির বিচার হবে চিফ প্রসিকিউটর। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ, 11 দলের রাজপথে ঠেলে দিচ্ছে সরকার জামাত আমির। প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার। আসসালামু আলাইকুম। ইফফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বায়তুল মোকাররমে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালা উদ্বোধনের সময় এই কথা জানান তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রীতি শিক্ষায়, ন্যায় বিচার ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, অতীতের কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। হাসান মাহমুদের রিপোর্ট। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। প্রশান্তির প্রস্ফুটিত বার্তা নিয়ে মরুময় ধুলির ধরায় আলো হয়ে এসেছিলেন নূরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করে 63 বছরের জীবনে শান্তির সুধা ছড়িয়ে এদিনেই পৃথিবী থেকে বিদায় নেন তিনি। মহানবীর জীবন আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্মোচন করেন সিরাত স্মরণিকা। রাষ্ট্রপতি বলেন, সকল ধর্মের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কোনো প্রতিশোধ প্রতিহিংসা নয়। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দিই। অনুষ্ঠানের শেষে মোনাজাতে অংশ নেন সকলে। 25শে আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে চলবে ওয়াজ মাহফিল। পূর্ব ও দক্ষিণ চত্বরে থাকবে বইমেলা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন মানব সভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তার পবিত্র জীবন ও কর্ম মানবজাতির জন্য চিরন্তন পথ নির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে। প্রধানমন্ত্রী বলেন, জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার অন্য প্রসঙ্গ। 150টি গুমের অভিযোগের একটিরও তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম তুলি। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় জামায়াতে ইসলামীর যারা গুম হয়েছিল তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে বিচারের ব্যবস্থা করা হয়েছে। তবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, প্রত্যেকটি গুমকে গুরুত্ব দিয়েই বিচার নিশ্চিত করা হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ।
জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে ১৫০টি গুমের অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। গত ২ বছরে এসব অভিযোগের তদন্তের অগ্রগতি কী তা জানতে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে গুমের শিকার ৩০টি পরিবার চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন। এ সময় তারা তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে বর্তমান চিফ প্রসিকিউটরের আন্তরিকতার প্রশংসা করেন। বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় গুমের অভিযোগ রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল গঠন করার পরে নেওয়া হলো, তখন এক বছর ৩ মাসেও কোনো কিছু মুভ করেনি কেন? এইখানে আমার মনে হয় আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে বাইরে গিয়ে কাজ করার দরকার ছিল, যেটা হয়নি। আমাদের আশা ছিল যখন বিচার কার্য শুরু হবে তখন সবার জন্য একসাথে হবে। সিলেকশনটা শুধুমাত্র আইসিটি ট্রাইব্যুনাল থেকে কেন 3টা কেসকে প্রমিনেন্টলি ইনভেস্টিগেশন দিয়ে সেটাকে সাজার মধ্যে আনা হয়েছিল, জামাতের 3টা কেসকে। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে 250 জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছেন। রাজনৈতিক বিবেচনায় নয়, সব গুমেরই সঠিক তদন্ত করে বিচার করা হবে। জামাতে ইসলামের একজন মানুষ কি গুমের শিকার হয়েছেন, নাকি বিএনপির পরিবারের একজন মানুষ গুমের শিকার হয়েছেন, আমি এইভাবে সেপারেট করে দেখতে চাই না। আমি দেখতে চাই যারাই গুমের শিকার হয়েছেন তারা গুম পরিবারের সদস্য। এইভাবেই আমাদেরকে দেখা উচিত। 3টি বিচার আমাদের এখানে চলছে, সেটি হচ্ছে যে ব্রিগেডিয়ার আজমি অথবা ধরেন ব্যারিস্টার আরমান সহ এরকম কয়েকটা বিচার যারা চলছে, তারা কাকতালীয়ভাবে হোক আর যেভাবেই হোক তারা হয়তো একটি দলের অনুসারী, কিন্তু এর মানে এই নয় যে বিএনপির যারা ভিকটিমের শিকার হয়েছেন তাদের বিচারটা হবে না, এরকম না। যেসব গুমের পরিবারের সদস্যদের আছে আমরা একই মাপকাঠিতে বিচার করছি সবগুলো। এদিকে কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। আর পলাতক শেখ হাসিনা সহ বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ফাঁসি দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত আদালতের দ্বারস্থ হলে বিষয়টি আসামিদের জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ তথ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জ্বালানিতে ভর্তুকি দেয়া না কিছুটা লোডশেডিং সহ্য করা কোনটি শ্রেয় সেটি জনগণকে উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন। চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া সরকার এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা এমন প্রশ্ন করা হয় নবনিযুক্ত তথ্যমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, বর্তমান সরকার শুধু শেখ হাসিনা নয়, সকল পলাতক আসামিকে ফিরিয়ে আনতে চায়। সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। তথ্য মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এই মুহূর্তে 13 লাখ টন সারের মজুদ আছে উল্লেখ করে বলেন, দেশে সারের কোনো সংকট নেই, তবে বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনায় এক ধরনের অস্থিরতা আছে। সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই, কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, কিছু নতুন প্রসেসের সাথে অ্যাডজাস্ট করার সমস্যা, এগুলো হচ্ছে। কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। দেশে চলমান জ্বালানি সংকটের কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায়
আমার মনে হয় আমাদের আসতে হবে। আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অস্থিরতার একটা সম্ভাবনা আছে, আমি আবারও বলি, যতই বলি না কেন দোষ আমাদের না, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে, মানুষের জীবিকায় টান পড়ছে। সো এই ঝুঁকি তো থাকে, এই ঝুঁকি থাকে, সেই কারণেই সরকার এই নিরাপত্তার ব্যবস্থাগুলো প্রয়োজনে নেবে। চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতার নামে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের হুমকি দেয়া হচ্ছে এমন বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, যেগুলি ঘটেছে তা বিচ্ছিন্নভাবে ঘটেছে। আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এটসেট্রা আছে, সেখানে শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না। আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট, তাদের খবরও প্রচার করতে হবে আনুপাতিক হারে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান মেনে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করেছেন। আজ সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারী ও শিশুদের আইনগত সহায়তা দেওয়ার বিষয়ে ত্রিপক্ষীয় এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বর্তমান সরকারের সময়ে কোনো গুমের ঘটনা ঘটেনি এবং পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মামলা দায়ের করেনি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাগেরহাটে কোস্টগার্ডের হাতে গুম হওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে এবং ভুক্তভোগী পরিবারকে সরকারিভাবে আইনগত সহায়তা দেওয়া হবে। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে, দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। শুধু আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। থ্যাংক ইউ। নাই, জি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সার সংকটের দ্রুত সমাধান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি করবে 11 দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচির বিষয় তুলে ধরেন। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি, গণভোটের রায় বাস্তবায়নের অনীহা, সরকারের অব্যবস্থাপনায় তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে নাকাল দেশ। তিনি জানান, সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল, যা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। জনগণের এসব দাবি আদায়ের লক্ষ্যে পর্যায়ক্রমে সারা দেশে লং মার্চ কর্মসূচি পালন করবে 11 দলীয় ঐক্য। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। 24-এর গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে বৈষম্য আরও প্রকট হচ্ছে, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। সন্ধ্যায় প্রথমবারের মতো এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ডক্টর শফিকুর রহমানের দাবি, সংসদ কিংবা সংসদের বাইরে কোথাও বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রাপ্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করলেন এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল,
তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই, তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথেও আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলব। মরহুম রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ। সংস্থাটি জানায়, বিদিশার বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। গুলশান থানায় দায়ের করা এই মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হত্যা মাদক সেবীরাই করেছে, এমন দাবি করেছেন তদন্তের দায়িত্ব পাওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান। দ্রুতই এই মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের জন্য স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রংপুর থেকে AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। গত ২২ আগস্ট রংপুর নগরীর মাসুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলেমেয়ে সহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন মামলাটি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা জানান, দ্রুতই চাঞ্চল্যকর এই মামলাটির রহস্য উন্মোচন করা হবে। তাদের স্বীকারোক্তি অনুসারে তাদের লুকানো জায়গা থেকে লুণ্ঠিত মালামাল, স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল এবং পরবর্তীতে কালকে আমরা এটা স্বর্ণকারদের টেস্ট করিয়েছি। ওখানে কিছু পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে, কিছু পরিমাণ ইমিটেশন পাওয়া গেছে। এটা পরবর্তীতে আমরা মালখানায় জমা রেখেছি, হেফাজতে আছে। তা এর ফলে কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে যায় যে এই বাড়িতে যে অপকর্মটা ঘটেছে এটা কিন্তু এই 2 জনই করেছে। এদিকে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় এখনও শোকে স্তব্ধ মাসুয়াপাড়া। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী খুঁজে বের করার দাবি স্থানীয়দের। খুনটা খুব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হচ্ছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা খুনি তাদেরকে বের করে নিয়ে আসতে। 2 জন আসামির কথা বলা হয়েছে, ধরা পড়ছে। এই 2 জনে এত বড় হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব নয়। এর পিছনে আরো বড় বড় কারণ আছে, সেইগুলো খুঁজি বের করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশ কিংবা ডিবির হাতে যদি তদন্তের দায়িত্বটা ন্যস্ত থাকে, তাহলে আমরা মনে করি যে আসলে এখানে তদন্ত প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে এবং শুধুমাত্র ইয়াবা সেবনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা এত সহজভাবে মনে করি না। নিহত সনাতন চক্রবর্তীর সাবেক কর্মস্থল রংপুর জিলা স্কুলে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় বক্তারা অবিলম্বে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। NTV নিউজ ডেস্ক। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি। জনবান্ধব কর্মসূচিতে সরকারকে সহযোগিতা করলেও ভুল পথে হাঁটলে বাধা দেওয়া হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফ্যাসিবাদ নির্মূলে জুলাই সনদ বাস্তবায়ন এবং বিগত 17 বছর হত্যা গুমের সাথে জড়িতদের বিচারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব। NTVকে দেয়া একান্ত সাক্ষাৎকারের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। রাজনীতিকে যিনি ব্রত হিসেবে নিয়েছেন তিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘ লড়াই সংগ্রামে রাজপথে নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে ঢাল হয়ে থেকেছেন। ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনার দলীয় বাহিনীর দ্বারা হিংস্র আক্রমণের শিকার হয়েও অংশ নিয়েছেন দলের সব রকম কর্মসূচিতে। তবু হাল ছাড়েননি এই লড়াকু রাজনীতিবিদ। রাজনীতি যখন ব্রত হিসাবে নিলাম, এটা যখন মনে করলাম যে জীবনের একটা বড় ধরনের একটা অনুষঙ্গ, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যদি একটি রাজনৈতিক সংগ্রাম সৎ উদ্দেশ্যে হলে পরে সেটা ব্যর্থ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বের চাপ অনুভব করলেও দলের আদর্শকে ধরে রাখতে চান তিনি। চান ইতিবাচক রাজনীতির ধারা। এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান তার। এত বড় পরিধির মধ্যে কাজ করার এই জন্য একটা ভীতিও মনের মধ্যে আসে। লিডারশিপটা
যেমন জিয়াউর রহমান দিয়েছিলেন, ম্যাডাম দিয়েছিলেন, এবং তারেক রহমান সাহেবও সেই লিডারশিপটা তিনি দিতে পারবেন। এই অপ্রতুল সম্পদকেই তিনি আরও বিস্তৃত করবেন, আরও বিপুল করতে সক্ষম হবেন। গুণগত পরিবর্তন তো অবশ্যই এটাকে আসতে হবে আমাদের, বিশেষ করে তরুণদের মধ্যে থেকে। আমাদের ছাত্রদল এদেরকে একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতি যেভাবে করতে হয়, আর আরেকটা থাকতে হবে, তাদেরকে দেশ এবং জাতি সম্পর্কে তাদেরকে জানতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড ও জড়িতদের বিচার দাবি করেন তিনি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে ফয়সালা হবে বলেও আশা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। জুলাইয়ের প্রত্যেকটা বিষয় আমরা মানব, কিন্তু কিছু কিছু যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, এটা আমরা খোলামেলা আমরা আলোচনা করি, পার্লামেন্টে ডিবেট হোক। শেখ হাসিনার যে একটা প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তি, সেই মনোবৃত্তির সাথে তাল মিলিয়ে এই গণহত্যাগুলো করা হয়েছে, গুম খুনগুলো করা হয়েছে। সুতরাং আরো ভয়ঙ্কর অপরাধী, এবং এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই দেশ আবারও মানে একটা খানাখন্দকের মধ্যে পড়বে, আবারও ফ্যাসিবাদের উত্থান হবে, এবং এই জাতির মুক্তি কোনোদিন হবে না। আসছে কাউন্সিলে দলের বিভিন্ন পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। জানান মূল্যায়িত হবেন সক্রিয় ও ত্যাগী সদস্যরা। কাউন্সিলে নতুন নেতৃত্ব আসে, সেটা অনেকেই আসবে। যারা ইনঅ্যাক্টিভ ছিল তারা মানে ডাউনওয়ার্ড মুভমেন্টের দিকে চলে যাবে, মানে নিচের দিকে হয়তো তার ভেসে যাবে, কেউ উপরের দিকে ভেসে উঠবে। কখনোই যদি কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে চায় বা উকি দেয়, তারা যেন এদের এই যে স্পিরিট, গণতান্ত্রিক স্পিরিটের কাছে তারা যেন উকি দেওয়ারও সাহস না পায়। জনগণের কাছে যেতে হবে সে নিজের শিক্ষার জন্য, এবং নিজের যে অধীত শিক্ষা সেটার জনগণকে জানাতে হবে। সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক বন্ধুত্ব রক্ষা করে প্রতিবেশী সহ বহির্বিশ্বের অন্যান্য দেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী আহমেদ। বহির্বিশ্বে আমাদের কেউ প্রভু নাই, সবাই বন্ধু। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং গণহত্যার আন্তর্জাতিক বিচারের দাবিতে হাজারো রোহিঙ্গার অংশগ্রহণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংকটের 9 বছর পূর্তি ও জেনোসাইড ডে উপলক্ষে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বিশেষ সমাবেশ পালন করেছে রোহিঙ্গারা। নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে সকালে বিভিন্ন ব্লক থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। সমাবেশ থেকে মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। এই সমাবেশ থেকে আন্তর্জাতিক মহলে প্রতি টেকসই প্রত্যাবাসনে আকুল আবেদন জানিয়েছেন তারা। রোহিঙ্গার সমস্যা মূলত একটি রাজনৈতিক সংকট, তাই এর সমাধানও রাজনৈতিকভাবে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, দল মত নির্বিশেষে দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় মাধ্যমেই যোগাযোগ বজায় রয়েছে। পাশাপাশি চীনের পক্ষ থেকে জোরালো সহযোগিতার প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং মালয়েশিয়া ও তুরস্ক সহ অন্যান্য মুসলিম দেশকে সঙ্গে নিয়ে কূটনৈতিক চাপ সৃষ্টির প্রক্রিয়া চলছে। সংস্কারের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এবং আটক আছেন বিচার কাঁধে কাঁধ মিলিয়ে মেরুদণ্ড সোজা করে যখন বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কথা বলছে, তখনও চীন সহ অন্যান্য সকল স্টেক হোল্ডার কিন্তু আরও মনোযোগের সাথে আরও সিরিয়াসলি আমাদের কথাগুলো শুনছে। তো এই জন্য আমরা আশা করি যে বর্তমান প্রেক্ষাপট আগের প্রেক্ষাপট হচ্ছে একটু ভিন্ন, যে এখন যেহেতু বাংলাদেশে একটি নির্বাচিত সরকার, আমাদের নেগোসিয়েশনের জায়গাটা আমাদের আরও শক্ত হয়েছে। বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে ভ্রমণ করার সময় নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের এক পরিবারের 3 সদস্যকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে একজন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুরে মহেশখালী চ্যানেলের নাজিরার টেক সোনাদিয়া দ্বীপ মোহনায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, এ সময় নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড সহ নারী, শিশুসহ পরিবারের 3 জনকে জীবিত উদ্ধার করে আশেপাশের জেলেরা। তবে নিখোঁজ রয়েছেন 16 বছর বয়সী এক কিশোর।
মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে ডেনমার্ক সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর মঈন খান এবং প্রতিমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের এই সংক্রান্ত এক বৈঠকে সহায়তার কথা জানিয়েছেন ডেনমার্কের রাষ্ট্রদূত। প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকা শহরে ওয়াসার মাধ্যমে সরবরাহ করা হবে। এই বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা সরকারের। এছাড়া ডেনমার্ক সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নে 100 কোটি টাকার অনুদান দেওয়ারও আশ্বাস দিয়েছেন বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রথম ও দ্বিতীয় সিজনের সফলতা এবং দর্শক জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় বিউটি এক্সপার্টদের নিয়ে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 3। সৌন্দর্য শিল্পে লুকায়িত বিউটিশিয়ানদের নান্দনিক শিল্পবোধ ও সৌন্দর্য বিষয়ক নানা অজানা তথ্য দর্শকদের সামনে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। দেশসেরা 3 জন সিক্রেট বিউটি এক্সপার্ট মমতাজ হার্বালের পক্ষ থেকে পাবেন নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা বিউটি এক্সপার্টদের প্রতিভার মূল্যায়ন এবং আধুনিক জীবনযাত্রায় সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরতে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে বিউটি এক্সপার্টদের নিয়ে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 3। ইতোমধ্যে মমতাজ হার্বাল প্রোডাক্টস নিজস্ব তত্ত্বাবধানে প্রতিযোগিতার জন্য সারা দেশ থেকে রেজিস্ট্রেশন ও বাছাইয়ের মাধ্যমে 120 জন সেরা বিউটিশিয়ান বাছাই করেছে, যাদের মধ্য থেকে চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে সেরা 36 জনকে নিয়ে শুরু হবে রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 3। ওনাদেরকে কিভাবে আমরা আসলে সমাজের পিছনে পড়া মানুষ পিছনে থাকে, অন্ধকারে থাকে, বাট তারা অনেক পরিশ্রম করে কিভাবে সামনে নিয়ে আসা যায়। আমি মনে করি আগামীতে যেটা আসছে 3 নম্বর, এটাও সুন্দর হবে। আর এনটিভি সবসময় আপনাদের সাথে আছে, মমতাজ হার্বালের সাথে। এবারও প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিউটি এক্সপার্ট ও পার্সোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান এবং বানথাই অ্যান্ড বারবার বিউটি সেলুনের কর্ণধার কাজী কামরুল ইসলাম। সুন্দর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের মধ্যে, যে তারা এই প্রোগ্রামে আসার জন্য নিজেদেরকে আরও যোগ্য হিসাবে তৈরি করে কম্পিটিশনে আসছে। জমি জমা বিক্রি করে বিদেশে গিয়ে আমি পেঁয়াজ কাটবো, প্লেট ধোবো, তার চেয়ে আমি যদি এই কাজটা সুন্দরভাবে শিখে আমার দেশেই একটা ছোট্ট করে যদি ব্যবসা শুরু করতে পারি, দ্যাট ইজ মোর প্রেস্টিজিয়াস। কয়েক ধাপে বিউটি এক্সপার্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে সিক্রেট বিউটি এক্সপার্ট নির্বাচন করা হবে। দেশসেরা 3 জন সিক্রেট বিউটি এক্সপার্টরা মমতাজ হার্বালের পক্ষ থেকে পাবেন নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার। আপনারা আগের 2টো সিজন অবশ্যই দেখবেন, সেখানে বিচারকেরা কি ধরনের প্রত্যাশা করেছেন প্রতিযোগিতার কাছ থেকে সেগুলো আপনারা ভালো করে জেনে নিজেকে সেভাবে প্রস্তুত করে আসবেন। বিভিন্ন ধাপে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের মানে বিউটি এক্সপার্ট খুঁজে বের করা, এবং প্রত্যেকটা ধাপে আশা করি আমরা নতুন কিছু চমক দিতে পারব। মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট রিয়েলিটি শোটি এনটিভির আয়োজনে এবং মমতাজ হার্বাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পরিবেশ, দেশীয় ঐতিহ্য এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে ক্লেমনে পরিবেশ বান্ধব প্ল্যাটফর্ম গ্রিন ওয়েভ আয়োজন করেছে দেশের সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। রোপণ করা হবে জিআই ফলের গাছ ও দেশীয় গাছ। ব্রিফিংয়ে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম জানান, প্রকৃতি ও ঐতিহ্য দেশের বড় শক্তি। ক্লেমনের এই উদ্যোগের মাধ্যমে এমন ভবিষ্যৎ গড়ে তোলা হবে যেখানে দেশের প্রতিটি বিভাগের জিআই ফলের গাছ ও দেশীয় গাছ প্রকৃতিতেই সমৃদ্ধ করবে না, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বহন করবে সে অঞ্চলের পরিচয় ও ঐতিহ্য। শুধু বৃক্ষরোপণ নয়, গাছের যত্ন ও পরিচর্যায় 500 শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্ত হবেন ট্রি অ্যাম্বাসেডর হিসেবে। তাদের দেওয়া হবে শিক্ষাবৃত্তি। এ সময় উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ অন্যরা উপস্থিত ছিলেন। পুঁজিবাজারে টানা দরপতন ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
দুপুরে রাজধানী মতিঝিলে ডিএসি ভবনের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা জানান, পুঁজিবাজারে বর্তমান দর পতনের মূল কারণ ডিএসি এবং বিএসইসির অযাচিত হস্তক্ষেপ। বাজারে শেয়ারের দর বাড়লে নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্রোকারেজ হাউসগুলোকে নানাভাবে হয়রানি করে, আর দরপতনের সময় থাকে নিষ্ক্রিয়। তাদের অভিযোগ, বড় বিনিয়োগকারীদের মামলা ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে, যার ফলে বাজারে স্বাভাবিক লেনদেনের পরিবেশ তৈরি হচ্ছে না। বাজারের স্বাভাবিক গতি ফেরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেয়ার দাবি জানান বিনিয়োগকারীরা। হাতাহাতি করেও পার পেয়ে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের কোচ জেরার্ড জোন্স। চুক্তি বাতিলের গুঞ্জন ছড়িয়ে পড়লেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের দায়িত্ব থেকে সরিয়ে দিতে যাচ্ছে বাফুফে। সেক্ষেত্রে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ডাগআউটে দেখা যেতে পারে জেরার্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো আতিকুর রহমানকেই। নিলয় মজুমদারের রিপোর্ট। গত 10 আগস্ট বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে পরবর্তীতে সহবিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্স। এরই মাঝে গত বুধবার সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে তর্ক হাতাহাতিতে রূপ নিলে পুলিশের সহায়তা নেন যুবদের ব্রিটিশ কোচ। এমন অবস্থায় মঙ্গলবার বরখাস্ত হয়েছেন জোন্স, এমন সংবাদ ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। বাতিল হয় পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনও, যদিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জোন্স। There's a lot of nonsense being published online. I've spoken to BFF. আমার ফুটবল ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার সামনে আগে পড়িনি। ফেডারেশন থেকে বরখাস্ত করার বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি। এই তথ্যগুলো কোথা থেকে আসছে তাও আমি জানি না, কিন্তু প্রশ্ন হলো এসব করে লাভ কি? I don't know where the information's coming from, but also why is that helpful? এদিকে জোন্সের সঙ্গে চুক্তি বাতিল নয়, বরং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। ব্যক্তিগতভাবে কোনো একটা টিমের সাথে একজনের সাথে একটা ঝগড়া হয়, সে বিষয়টা তো একটা শৃঙ্খলা ভঙ্গে যেহেতু আমরা শাস্তির ব্যবস্থা রাখবই যে কোনোভাবেই। এর আগেও দেখছেন যে আমরা বিভিন্ন সময় হলো এই ধরনের ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নিয়েছি। সেটা আমরা হলো সার্বিকভাবে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আছে বসে এবং আমাদের কমিটি আছে বসে এটা সিদ্ধান্ত নেবে। বুধবার উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে বাংলাদেশের যুবারা, অথচ এই টুর্নামেন্টে ডাগআউটে কে দাঁড়াবেন সেটাই এখন প্রশ্ন। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাজিলের বাংলাদেশে আসতে চাওয়াটা ইতিবাচক, তবে কোটি টাকা ব্যয় ব্রাজিলকে এনে দেশের ফুটবলের প্রকৃত উন্নয়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তো বা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। প্রতিহিংসা প্রতিশোধ জাতিকে শক্তিশালী করে না, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধনে রাষ্ট্রপতি। গুমের 150 অভিযোগের একটিরও তদন্ত শেষ না হওয়ায় মায়ের ডাকের হতাশা, প্রতিটির বিচার হবে চিফ প্রসিকিউটর। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ 11 দলের, রাজপথে ঠেলে দিচ্ছে সরকার জামাত আমির। প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।